হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের পরীক্ষার জন্য সঠিক পদ্ধতিতে নিয়ম করে প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা কথা বলবো বঙ্গানুবাদ বিষয়ে। মিসলেনিয়াস পরীক্ষায় তোমাদের জন্য বঙ্গানুবাদ সিলেবাসে রয়েছে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হয়। এবার বিগত বছরের প্রশ্নপত্রগুলো যদি এই বিষয়ে তোমরা একটু দেখো, মিসলেনিয়াস পরীক্ষায় বঙ্গানুবাদ বিষয়ে, তাহলে দেখবে যে কখনো কখনো দুটো ইংরেজি প্যাসেজ দেওয়া হচ্ছে এবং দুটোই কম্পালসারি, দুটোই তোমাকে অনুবাদ করতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম নয় যে দুটো দিয়ে তোমাকে বলা হচ্ছে তুমি যে কোনো একটা করো, তা কিন্তু নয়। আবার কখনো হয়তো একটাই দেওয়া হচ্ছে। এবার এই বঙ্গানুবাদের ক্ষেত্রে একটা সব থেকে সমস্যার জায়গা যেটা সবার কাছে মনে হয়, আমি যদি ইংরেজি শব্দের সঠিক অর্থ না জানি, তাহলে আমি কিভাবে এই অনুবাদটা করব। এইটা হয়তো একটা খুব বড় প্রবলেম হিসেবে দেখা দেয়। দেখো, এ ব্যাপারে একটা কথা আমি বলতে পারি যে পৃথিবীতে এমন কেউ নেই যিনি সমস্ত ইংরেজি শব্দের অর্থ জানেন, তাই না? মানে আমরা তো বাঙালি, আমরা কি প্রত্যেকটি বাংলা শব্দের অর্থ জানি? বোধহয় না, কখনোই নয়। সুতরাং এই চিন্তাকে মাথা থেকে দূর করে দাও। তোমাদের একটা সুবিধে হচ্ছে, নির্দিষ্ট কোনো লাইন তো বঙ্গানুবাদ করতে দেয় না, একটা প্যাসেজ দেয়। তাহলে একটা প্যাসেজের নির্দিষ্ট কিছু কন্টেন্ট আছে, নির্দিষ্ট বিষয় রয়েছে। সেই বিষয়টাকে ভিত্তি করে তুমি অর্থ যদি অজানাও থাকে, মোটামুটি কিন্তু আইডিয়া করতে পারবে, আন্দাজ করতে পারবে। কেমন? তো সুতরাং আমার মনে হয় যে এই শব্দের অর্থ জানা বা না জানা এই বিষয়টাকে নিয়ে খুব একটা অতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর যেটা দেওয়া হয় পরীক্ষার জন্য, সেটা এমন কোনো লেখা দেওয়া হয় না একেবারে সাংঘাতিক পরিমাণে ইংরেজিতে আলাদা করে কৃতবিদ্য না হলে তার উত্তর করা যাবে না, না, এরকম কোনো লেখা কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, আমরা এবার বিষয়ে চলে আসি। বঙ্গানুবাদের নিয়মের কথা আমরা বলছি, যে কোনো জিনিসের মতোই বঙ্গানুবাদেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা শব্দের অর্থ জেনেও থাকো, তাহলেই যে সঠিক বঙ্গানুবাদ হবে এমনটা কিন্তু নয়। তাহলে তো আমাদের প্রত্যেকের কাছে তো ডিকশনারি আছে, বিশেষ করে আজকের দিনে তো ডিজিটাল দুনিয়াতে আমাদের হাতের মুঠোয় ডিকশনারি। তাহলে তো যে কেউ অনুবাদ করতে পারেন। অনুবাদ যে সমস্ত সাহিত্যগুলো প্রকাশিত হয় বাংলা ভাষায়, ওরা তো যে কেউ করতে পারতেন। নিশ্চয়ই সেটা নয়, প্রত্যেকে অনুবাদ সাহিত্যিক নন। তাহলে অনুবাদ সাহিত্যিক হতে গেলেও তাকে কিছু কিছু গুণ বজায় রাখতে হয়। এক্ষেত্রেও কিন্তু বিষয়টা ঠিক একই। তাহলে চলো আমরা একটুখানি দেখে নিই বঙ্গানুবাদ করতে গেলে কোন কোন নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম যে বিষয়টা একটু মাথায় রাখবে যে বাক্য গঠন রীতি। বাক্য গঠন রীতি বলতে বোঝানো হচ্ছে এই যে বাংলা ভাষার বাক্য গঠন রীতি আর ইংরেজি ভাষার বাক্য গঠন রীতি দুটো কিন্তু আলাদা। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে এক্ষেত্রে তোমাদেরকে বিষয়টা একটু প্রেজেন্ট করার চেষ্টা করি। ইংরেজিতে এই যে বাক্যটা লিখলাম, আই ইট রাইস, এবার এটাকে আমি দুভাবে বাংলা অনুবাদ করব। একটা করছি, আমি খাই ভাত। আর একটা অনুবাদ করছি এই একই লেখাকে, আমি ভাত খাই। এবার ভালো করে লক্ষ্য করো, ইংরেজির যে বাক্য গঠন পদ্ধতি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আই হচ্ছে এস, ইট হচ্ছে ভি, রাইস হচ্ছে ও, এস ভি ও হয়ে গেল। তার মানে প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, তারপরে বসবে ভার্ব বা ক্রিয়াপদ, সবশেষে বসবে অবজেক্ট বা কর্ম। কিন্তু
বাংলার বাক্য গঠন রীতি, এই যে বাংলা ভাষার যে বাক্য গঠন রীতি, সেটা হচ্ছে এস ও ভি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এবার তাহলে লক্ষ্য করে দেখো, এই যে দুটো অনুবাদ আমরা করেছি, তার মধ্যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই যে ক্রমটা, এই যে সিকোয়েন্সটা, এটা কোন অনুবাদের মধ্যে রক্ষা করা হয়েছে? এইটাতে। এই যে আমি, তাহলে আমি হচ্ছে এখানে কর্তা অর্থাৎ সাবজেক্ট, তারপরে আছে ভাত অর্থাৎ এইটা হচ্ছে কর্ম অর্থাৎ অবজেক্ট, সব শেষে আছে খাই অর্থাৎ ক্রিয়া বা ভার্ব। এস ও ভি পেয়ে গেলাম আমরা। এবার তাহলে তুমি বলবে যে আচ্ছা, আই ইট রাইস, আমি খাই ভাত, এই বাংলাটায় কি বোঝা যাচ্ছে না মানেটা কি বলতে চাওয়া হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে টেকনিক্যালি, অসুবিধা হচ্ছে এই জায়গাতে যে বাংলা ভাষার বাক্য গঠন রীতি অনুযায়ী এই অনুবাদটি কিন্তু করা হয়নি। যেহেতু বাংলা ভাষার রীতি অনুযায়ী করা হয়নি, অতএব আমি যদি এই অনুবাদটা করি, তাহলে আমি কিন্তু যথার্থ নম্বর পাবো না। যিনি পরীক্ষক, তিনি অনেকটা নম্বরই কেটে নেবেন, খুব স্বাভাবিক। কারণ একটা অনুবাদের তো স্বাভাবিকতা থাকতে হবে, একটা অনুবাদের তো নিয়মটাকে মেনে চলতে হবে আমাদের, তাই না? এখানে কিন্তু কোনো নিয়ম মেনে চলা হয়নি। উল্টো দিকে আমি ভাত খাই, এখানে বাংলা ভাষার বাক্য গঠন রীতির প্রতিটা নিয়মকে মেনে চলা হয়েছে। সুতরাং যদি আমি খাই ভাত এটাকে আমরা বলি, এটা কিন্তু হয়ে যাচ্ছে আক্ষরিক অনুবাদ। কেমন? আক্ষরিক অনুবাদ জিনিসটা না কোনোদিনই একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ব্যাকরণ সম্মত হয় না। যেমন আমি যদি উল্টো বলি, ধরো বাংলা বাক্য হচ্ছে যে আমি বাজারে যাচ্ছি, এই যে আমি বাজারে যাচ্ছি এই বাংলা বাক্যটা তোমাকে বললাম, তুমি এটা ইংরেজিতে আক্ষরিক অনুবাদ করো, তাহলে কি হবে? আমি আই, বাজারে মার্কেট, যাচ্ছি গোয়িং, আই মার্কেট গোয়িং। এখন আই মার্কেট গোয়িং কি একটা সঠিক ইংরেজি হলো? হলো না তো, এটা ভুল ইংরেজি হলো। আই মার্কেট গোয়িং যেমন ভুল ইংরেজি, একইভাবে আমি খাই ভাতও ভুল বাংলা। কারণ দুটো ক্ষেত্রেই আক্ষরিক অনুবাদ করা হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে অনুবাদের সময়? শব্দের অর্থ জানি না জানি তো ঠিক আছে, মানে শব্দের অর্থ আমরা জানলাম, জানার পরে প্রথম ভাবতে হবে যে বাংলা ভাষার নিজস্ব বাক্য গঠন রীতি, এইটাকে মেনে আমি অনুবাদটা শুরু করব। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এই ধাপটা তুমি অতিক্রম করলে তারপরে বাকি ধাপগুলো এক এক করে আসবে। তাহলে চলো, সেকেন্ড যে নিয়মটা রয়েছে অনুবাদের, সেই নিয়মটা আমরা দেখে নিই। এইবার দেখো বলা হচ্ছে আক্ষরিক অনুবাদের পরিবর্তে কি অনুবাদ করতে হবে? ভাবানুবাদ করতে হবে। এইবার শুরু হলো প্রথম ধাপের পরে বিষয়টাকে আরেকটু পলিশড ওয়েতে নিয়ে যাওয়া, আরেকটু সুন্দর দিকে নিয়ে যাওয়া। যেমন ধরো, ভাবানুবাদটা কিরকম হচ্ছে? আমি যদি বাক্যটা এরকম বলি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। আচ্ছা, তাহলে এটার একটা অনুবাদ করি, অনুবাদ করলাম। একদা এক রাজা ছিলেন। দেখো এই অনুবাদে কিন্তু এর আগের যে শর্তের কথা আমরা বললাম, কর্তা ক্রিয়া কর্মের অবস্থান, সেটাকে কিন্তু আমরা মেনটেন করেছি। এটাকে কিন্তু কখনো আমরা
এর বিরুদ্ধে যায়নি, একদম এটাকেই রেখেছি। তাহলে কি এটা ঠিক অনুবাদ হয়েছে? হ্যাঁ, আক্ষরিক দিক থেকে মানে আক্ষরিক অনুবাদের পরিবর্তে যদি আমরা ভাবি, বা আমরা যদি ওই বাংলা বাক্যের গঠন রীতি অনুযায়ী ভাবি, একদম ঠিক আছে। কিন্তু ভাবানুবাদ হয়নি। কেন ভাবানুবাদ হয়নি? তার কারণ একদা এক রাজা ছিলেন, এই বাক্যটা একটা আড়ষ্ট বাংলা বাক্য, বাংলা বাক্য, তাই না? আড়ষ্ট বাংলা বাক্য মানে মানে বাক্যটার মধ্যে কোথাও যেন স্বাভাবিকতার একটা অভাব আছে। বাক্যটা যেন একটু কানে কোথাও শুনতে গিয়ে অস্বস্তি হচ্ছে। তাহলে আমাদের চলতি কথা, আমরা প্রত্যেক দিনের যে বাংলা ভাষা ব্যবহার করি, সেই বাংলা ভাষায় ঠিক এই ধরনের বাক্য ব্যবহারের সাথে আমাদের পরিচয় নেই। তার মানে এটা কিন্তু ভাবানুবাদ হয়নি। হ্যাঁ, এটা বাংলা বাক্যের গঠন রীতি অনুযায়ী হয়েছে, কিন্তু ভাবানুবাদ হয়নি। এই বাক্যটাকে যদি ভাবানুবাদ করতে হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, এক যে ছিল রাজা। এইবার দেখো বিষয়টা ভাবানুবাদ হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এটা তো একটা গল্প বলা হচ্ছে। তাহলে এই গল্পটা যখন বাংলায় বলা হয়, তখন তো আমরা এইভাবেই বলি, এক যে ছিল রাজা, এক ছিল রানী, এক ছিল রাজপুত্র, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তোমার প্রথম কাজ হচ্ছে বাংলা বাক্যের গঠনে আনা। এবারে পরের কাজ হচ্ছে সেই গঠনটাকে আরো ফাইনার সেন্সে, আরো সূক্ষ্ম দিক থেকে আরো কতটা ডেভেলপ করা যেতে পারে, সেই বিষয়টার দিকে নজর রাখা। তাহলে প্রথম কাজের পরে সেকেন্ড কাজটা আমরা পেলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলা হয়নি। এই যে আমরা বাক্যটা বলেছি, আই ইট রাইস, যদি কোনো প্রশ্নবোধক বাক্য হয়, ধরো আমি যদি বলি, ইংরাজিটা হচ্ছে, আর ইউ হাংরি? প্রশ্নবোধক বাক্য, আর ইউ হাংরি। তাহলে এটাকে যদি আবার আক্ষরিক অনুবাদ করতাম, কি হতো? হও তুমি ক্ষুধার্ত? হও তুমি ক্ষুধার্ত, এটা কি কোনো সঠিক বাংলা মানে বা বাংলা বাক্যের গঠন অনুযায়ী আসছে? আসছে না। তার ফলে এটাকে আমরা কিভাবে লিখছি? আমরা বলছি, তুমি কি ক্ষুধার্ত? সুতরাং বাক্য যদি প্রশ্নবোধক হয়, তার ফরম্যাট একরকম। বাক্য যদি নেতিবাচক হয়, তার ফরম্যাট একরকম। প্রত্যেকটা বাক্যের যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, বিস্ময়বোধক বাক্য হয়, তার ফরম্যাট অন্যরকম হবে। এটা কিন্তু তোমাদেরকে একটু ইংরেজি যে ব্যাকরণ বই আছে, বাইলিঙ্গুয়াল যে গ্রামার বইগুলো পাওয়া যায়, পিকে দে সরকারের বই খুব ভালো বই, জানোই তোমরা, পিকে দে সরকার থেকে তোমরা চর্চা করো। সেখান থেকে একটু দেখে নেবে, তাহলে কি হবে, তোমাদের এই ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, আচ্ছা যেমন ধরো যদি আমরা বলি যে একটা শব্দ পুওর, এই যে আমরা বলছিলাম না যে শব্দের মানে জানা থাকলেই তো আমি অনুবাদ করতে পারবো, সব ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। শব্দের মানে জানা আছে, কিন্তু একটা বাক্যে শব্দটা ঠিক এক্স্যাক্টলি কি অর্থে ব্যবহার হচ্ছে, কি জন্য সেই শব্দটা বসছে, এইটাকে যদি ঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমি অনুবাদ করতে পারবো না। যেমন পুয়োর বলতে আমরা কি জানি? আমরা জানি পুয়োর মানে হচ্ছে দরিদ্র। হি ইজ এ পুয়ার ম্যান, তিনি দরিদ্র ব্যক্তি। কিন্তু যদি বাক্যটা এরকম হয়, ও পুয়ার বয়, আই ফিল পিটি ফর ইউ। এই যে ও পুয়ার বয়, এইখানেও তো পুয়ার বসলো। তাহলে আমরা কি বলবো, হে দরিদ্র বালক? না, একদমই না। এখানে পুয়ার মানে কি হয়ে যাবে? বেচারা। এইখানে কিন্তু বেচারা হয়ে যাচ্ছে, অর্থাৎ আহা বেচারা, তোমার জন্য খুব খারাপ লাগছে। তার মানে আমাদেরকে একটু বুঝে নিতে হবে বাক্যটা পড়ে, যে এই ভাবানুবাদের ক্ষেত্রে কোথায় কোন অর্থটা প্রয়োগ করা যেতে পারে,
সব ক্ষেত্রে একই রকম অর্থ কিন্তু একই শব্দের হয় না, পাল্টে পাল্টে যায়। তাহলে শব্দের অর্থ কিভাবে পাল্টে যাচ্ছে আমি কি করে বুঝবো? শব্দের প্রয়োগটার কিভাবে হচ্ছে কি করে বুঝবো? এর জন্য দরকার হচ্ছে চর্চা, নিরন্তর চর্চা, প্র্যাকটিস। তার মানে সারাদিন ধরে বসে করতে হবে তা নয়। যখন তোমাদের কোনো মেইন এক্সাম থাকে না, আমি যেটুকু দেখেছি আমি সেই প্রসঙ্গে কথাটা বলছি, তখন অনেকেই ডেসক্রিপটিভ পেপারগুলোকে একদম সাইডে সরিয়ে রাখো, ওগুলো নিয়ে একদমই বসো না। যখন প্রিলিমিনারি হয়ে যায় তারপরে কেউ কেউ বসো, কেউ কেউ তো আবার আরো পরে, যখন সেই প্রিলিমিনারি রেজাল্ট বেরোচ্ছে তারপরে এই ডেসক্রিপটিভ পেপার নিয়ে চর্চা শুরু করো। এতে কিন্তু বিষয়টাকে তুমি সহজভাবে গ্রিপে আনতে পারবে না। সব থেকে ভালো হচ্ছে সারা বছর তুমি যেমন অঙ্ক, জিআই, জিকে এগুলো যেমন চর্চা করছো অবজেক্টিভের জন্য, তার সাথে একটু একটু করে ডেসক্রিপটিভের চর্চাটা রাখা। হয়তো এই সপ্তাহে তুমি একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করলে, পরের সপ্তাহে একটা প্রতিবেদন লিখলে, তারপরের সপ্তাহে একটা বাংলা থেকে ইংরেজি করলে, তারপরের সপ্তাহে একটা তুমি ইংলিশ প্রেসি করলে। মানে প্রত্যেক সপ্তাহে অন্তত কিছুটা করে চর্চা করা। এইটুকু চর্চার মধ্যে যদি প্রথম থেকে থাকো, তাহলে যখন তুমি দেখবে যে তোমার মেইন এক্সামের একদম কাছাকাছি চলে এসছো, তখন তোমাকে জিরো থেকে শুরু করতে হবে না, তুমি কিন্তু অনেকটা এগিয়ে আছো। কেমন? এইটা যদি করতে পারো আমার মনে হয়, নিজেরা একটু দেখো, তাহলে কিন্তু অনেকটাই বেটার পজিশনে থাকবে। শেষ মুহূর্তে গিয়ে আমার লেখা ঠিক হচ্ছে না, এই যে একটা আতঙ্ক, একটা অ্যাংজাইটি তোমাদেরকে গ্রাস করে, এটা কিন্তু আর হবে না। তাহলে এই চর্চাগুলোর মধ্যে একটু থাকো। আমরা সেকেন্ড পয়েন্টটা তাহলে কি দেখলাম? ভাবানুবাদ করতে হবে। এবার তাহলে একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এটার অনুবাদ কেউ যদি এটা করে, সে কি নম্বর পাবে না? হ্যাঁ পাবে, নম্বর অবশ্যই পাবে। কারণ ব্যাকরণ সম্মত অনুবাদ তো হয়েছে। কিন্তু যে এটা লিখেছে সে ডেফিনেটলি আরো বেশি নম্বর পাবে। কেন? সে ব্যাকরণ সম্মত অনুবাদ তো করেইছে, তার সঙ্গে সঙ্গে এটাকে ভাবানুবাদ করেছে। তাহলে এই যে আরেকটু ভালো হয়েছে বিষয়টা, এর জন্য তার তো একটা অ্যাওয়ার্ড প্রাপ্য। সেই অ্যাওয়ার্ডটা কিন্তু সে অবশ্যই পাবে। কেমন? তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম। নেক্সট চলে যাই। এই বিষয়টা তো সব ক্ষেত্রেই প্রযোজ্য, যে সমগ্র বঙ্গানুবাদ চলিত ভাষায় করতে হবে। শুধু বঙ্গানুবাদ বলে নয়, তুমি যেখানে যেখানে বাংলা লিখবে, বাংলার অন্যান্য যে টপিকগুলো আছে সেটা, এর বাইরে তুমি যদি কোথাও বাংলা লেখো, তোমার পরীক্ষার অন্য কোনো অংশে, মিসলেনিয়াস পরীক্ষায় জিকে পোর্শন থাকে, সেখানে তুমি যদি লেখো, সেখানে, বা ধরে নিচ্ছি পরীক্ষা নেই, পরীক্ষা পারপাস ছাড়া প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে কোনো একটা বিষয় তোমাকে লিখতে হচ্ছে, সেখানে সর্বত্র মাথায় রাখবে চলিত ভাষা ছাড়া কিচ্ছু ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে সাধু ভাষার কথা আমরা জানি, এই সাধু ভাষা বাস্তব জীবনে চলবে না। হ্যাঁ, আমাদের যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য গ্রন্থ পাঠ করতে গেলে সাধু ভাষা আছে, আমরা পড়বো, সেটা বুঝবো, সেটাকে সম্মানও জানাবো। কিন্তু আমাদের আজকের জীবনে সাধু ভাষার কোনো কোনো ভূমিকা, কোনো উপস্থিতি কিন্তু নেই। তাহলে সমগ্র বঙ্গানুবাদ করবে সব সময় চলিত ভাষাতেই কিন্তু করবে। কেমন? আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গ একটু বলে দেওয়া ভালো, যে যদি কোথাও মূল ইংরেজি প্যাসেজে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ আছে, অর্থাৎ দুটো প্যারাগ্রাফে আছে, তুমিও কিন্তু যখন বাংলা অনুবাদ করবে সেইটা দুটো অনুচ্ছেদে করবে। এই প্যারাগ্রাফ চেঞ্জের বিষয়টা অনেকেই মিস করে যাও, এটাকে কিন্তু মিস করো না, কখনো মিস করো না। কেমন? আর আরেকটা বিষয় এক্ষেত্রে বলা প্রয়োজন, এই যে ভাবানুবাদের কথা বললাম, অনুবাদ তো করছি কিন্তু সব ক্ষেত্রে অনুবাদ করতে যেও না। মানে আমি বলতে চাইছি যে এমন কিছু ইংরেজি শব্দ আছে, যে ইংরেজি শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে গেছে, সেগুলোকে না আলাদা করে আমরা ঠিক আর ইংরেজি শব্দ বলে ভাবি না, ওগুলো প্রায় বাংলা শব্দের সমার্থক হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমরা সেটাকে ইংরেজি শব্দটাই লেখো, তবে হ্যাঁ বাংলা হরফে। যেমন ধরো, আমি যদি বলি ইংরেজিতে চেয়ার, চেয়ার মানে তো আমরা জানি, চেয়ার মানে হচ্ছে কেদারা। কিন্তু একটু ভেবে দেখো তো, কেদারা শব্দটা কি প্রত্যেক দিনের জীবনে আমরা ব্যবহার করি? কেউ ব্যবহার করি? ইভেন
যিনি আনফরচুনেটলি হয়তো স্কুল কলেজে পড়ার সুযোগ পাননি, আমাদের চারপাশে তো এরকম বহু মানুষ আছেন, তারাও কিন্তু চেয়ারকে কেদারা বলে জানেন না, তারাও চেয়ারই বলেন। তাহলে আমরা কি করব, আমরা যদি দেখি যে মূল প্যাসেজে কোথাও চেয়ার আছে, আমরা বাংলায় সেটাকে চয়েকার অন্তঃস্থয়াকার র এইভাবে লিখবো, চেয়ার। আমরা সেটাকে কেদারা বলে কিন্তু একদমই লিখবো না। সুতরাং কোন শব্দটা তুমি অনুবাদ করবে, কোন শব্দটা অনুবাদ করবে না, এই বিষয়ে কিন্তু তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার একটা প্যারামিটার হচ্ছে, যে ইংরেজি শব্দটা আছে সেই শব্দটা প্রাত্যহিক জীবনে খুব একটা প্রচলিত কিনা সেটা আগে দেখো। যদি সেটা প্রাত্যহিক জীবনে প্রচলিত না হয়, তাহলে ইংরেজি শব্দটাকেই বাংলা হরফে লিখে দাও। কেমন, এইটা একটা বিষয় মাথায় রাখবে। আরেকটা হচ্ছে সংখ্যা। সংখ্যার দিক থেকে যেমন ধরো, যদি বলি ইংরেজিতে, আচ্ছা ছেড়ে দাও, ইংরেজিতে আছে 1 3। 1 3 যদি থাকে তাহলে অনুবাদের সময় আমরা লিখবো 1 3। কিন্তু যদি ইংরেজিতে শব্দটা থাকে THIRTEEN 13, তাহলে বাংলায় আমরা লিখবো 13, তয় একার রয় ওকার। সুতরাং ইংরেজিতে যা থাকবে বাংলাতে তাই লিখবো। ইংরেজিতে যদি ডিজিটে থাকে বাংলাতেও ডিজিটে লিখবো, ইংরেজিতে যদি স্পেলিং এ থাকে বাংলাতেও স্পেলিং এ লিখবো। এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করো না, এই জায়গাটার দিকে কিন্তু একটু নজর রেখো, কেমন? নেক্সট, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। যদি ডিরেক্ট স্পিচ থাকে বাংলায় প্রত্যক্ষ উক্তি, যদি ইনডিরেক্ট স্পিচ থাকে বাংলায় পরোক্ষ উক্তি। কিরকম, খুব সহজ উদাহরণ একটা, ধরো যদি বলি গান্ধী সেইড, কমা, এটাকে ইগনোর করো, গান্ধী সেইড, কমা, ডাবল কোটেশন, মাই লাইফ ইজ মাই মেসেজ। কোটেশন শেষ। তাহলে এটা কিসে আছে ইংরেজিতে? এটা আছে ডিরেক্ট স্পিচে আছে, তাই তো? তাহলে এটা যখন অনুবাদ করব আমরা বাংলায় প্রত্যক্ষ উক্তিতে করব। আমরা কি বলবো? আমরা বলবো গান্ধী বলেছিলেন, কমা, ডাবল কোটেশন। আচ্ছা, আমার হাতের লেখাটাকে একটু কনসিডার করে নাও, আমি খুব একটা ভালো এই ডিজিটাল বোর্ডে লিখতে পারি না, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে অন্তত। গান্ধী বলেছিলেন, কমা, এবার ডাবল কোটেশনে যা আছে তাই, আমার জীবনী আমার বাণী, দাড়ি, কোটেশন শেষ। তাহলে ডিরেক্ট স্পিচে যা আছে তাই লিখলাম। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ইজ ছিল এখানে, কেমন, আমরা কিন্তু লিখলাম না আমার জীবনী হলো আমার বাণী। কেন লিখলাম না? কারণ ইংরেজিতে যখন কোনো অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া থাকে, বাংলাতে আমরা সেটা ব্যবহার করি না, তাই না? আমরা যেমন ইংরেজিতে বলছি হি ইজ আ ভেরি গুড বয়, বাংলায় কি বলছি? ও খুব ভালো ছেলে। ও হয় খুব ভালো ছেলে বলি না, আমরা ব্যবহার করি না, এটাই স্বাভাবিক একটা বাক্য গঠন রীতি। তাহলে এইবার ধরে নাও ইংরেজি বাক্যটাই চেঞ্জ হয়ে গেল, মানে এইটা ন্যারেশন চেঞ্জ হয়ে ডিরেক্ট স্পিচ থেকে হয়ে গেল ইনডিরেক্ট স্পিচ। কি বলছে? তাহলে গান্ধী সেইট, কোটেশন উঠে যাচ্ছে, কোটেশন উঠে গেলে দ্যাট হিজ লাইফ, তোমরা ভালো করে এই নিয়ম জানো, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়াজ হিজ মেসেজ। কোটেশন চলে গেল। তাহলে এই বাক্যটা হয়ে গেল ইনডিরেক্ট স্পিচ, বাংলাতে এটা হয়ে যাবে পরোক্ষ উক্তি। তাহলে এইটা যখন অনুবাদ করবো আমরা কি বলবো? আমরা বলবো
গান্ধী বলেছিলেন যে তার জীবনী তার বাণী। অর্থাৎ এক্ষেত্রে আমরা জিনিসটাকে পরোক্ষ উক্তিতে নিয়ে চলে এলাম। সুতরাং সব সময় এটাকে গুরুত্ব দেবে যে ইংরেজি বাক্যটা যে স্পিচে থাকবে বাংলা বাক্য সেই অনুযায়ী পরিবর্তিত হবে। এটাকে কিন্তু কোনোভাবে নেগলেক্ট করো না। অনেকেই লেখার সময় খেয়াল করো না যে ইংরেজিতে এটা কোটেশনের মধ্যে আছে, ফলত বাংলা লেখাতে তোমরা হয়তো সেটাকে আউট অফ কোটেশন লিখে দিচ্ছ। এটা কিন্তু করবে না, কেমন? এটাকে সচেতনভাবে একটুখানি মেনে চলো। নেক্সট হচ্ছে ভার্ব এবং টেন্স, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাক্যের ইংরেজিতে ভার্বের যে টেন্স এবং অ্যাসপেক্ট ব্যবহার করা হবে, বাংলায় সেই অনুযায়ী ক্রিয়ার কাল ও প্রকার ব্যবহার করতে হবে। টেন্স হচ্ছে কাল, অ্যাসপেক্ট হচ্ছে প্রকার। আমরা জানি টেন্স তিন রকম: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের যে ভাগগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাসপেক্ট। ইনডিফিনিট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এগুলো হচ্ছে অ্যাসপেক্ট। আর এগুলোকে বাংলায় বলা হচ্ছে প্রকার। ঘটমান বর্তমান, পুরা ঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত, তাই না? পুরা ঘটিত ভবিষ্যৎ, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে প্রকার। আমাদের একটু মাথায় রাখতে হবে ইংরেজিতে ভার্বের যে টেন্স এবং অ্যাসপেক্ট ব্যবহার হচ্ছে, বাংলাতে আমরা এক্স্যাক্টলি সেই সেই টেন্স এবং সেই অ্যাসপেক্ট, মানে সেই কাল এবং সেই প্রকারই ব্যবহার করব। যেমন আমি যদি এরকম বলি ইংরেজিতে, আই ইউজ টু ভিজিট দ্য নিয়ার বাই পার্ক। এবার এটাকে অনুবাদ করব। লক্ষ্য রাখতে হবে ইউজ টু ভিজিট বলা হয়েছে। ইংরেজিতে ইউজ টু কখন ব্যবহার করা হয়? যখন অতীতকালের কোনো অভ্যাসকে বোঝায় তখন ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে আমি যদি এটাকে অনুবাদ করি, আমরা কি লিখব? আমি কাছের পার্কে, আচ্ছা দেখো, পার্কের বাংলা কিন্তু হয় উদ্যান, আমরা কিন্তু সেটা লিখলাম না কেন? ওই যে একটু আগে বললাম, স্বাভাবিক থাকতে হবে। পার্ক শব্দটা আমাদের কাছে পার্ক নামেই পরিচিত, সেইভাবেই লিখবো। তাহলে আমি কাছের পার্কে বেড়াতে যেতাম। এই যে বেড়াতে যেতাম মানে কি অতীতের অভ্যেস ছিল? এখানে যদি আমি অনুবাদ করি আমি কাছের পার্কে বেড়াতে গেছিলাম, বেড়াতে যাচ্ছিলাম, না, কোনোটাই হবে না। একমাত্র যেতামটাই এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, এটাই সঠিক। কারণ ক্রিয়ার কাল এবং প্রকার অনুযায়ী ইংরেজিতে এটাই ব্যবহার করা হয়েছে। যেমন ধরো কোথাও যদি তুমি দেখো ইংরেজি বাক্যে বলা আছে, আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং দিস জব সিন্স লাস্ট 6 মান্থস। আমরা চলতি কথা এটা বলি যে বাংলাতে যে হ্যাঁ, এই তো আমি গত 6 মাস ধরে কাজটা করছি। কিন্তু করছি যদি বলি সেটা কিন্তু হ্যাভ বিন ডুইং বোঝাচ্ছে না। করছি তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান। হ্যাভ বিন ডুইং কখন বলছি? যখন কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে। তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস জব লাস্ট 6 মান্থস, এটার অনুবাদ হবে আমি গত 6 মাস ধরে কাজটা করে আসছি বা করে চলেছি। কিন্তু যদি আমি এরকম লিখি আমি গত 6 মাস ধরে কাজটা করছি, আমি কিন্তু নম্বর পাবো না। কেন নম্বর পাবো না? তার কারণ এক্ষেত্রে আমি যেটা করলাম, আমি ক্রিয়ার টেন্সটাকে পুরোপুরি পাল্টে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে তোমাদের একটু সচেতন হতে হবে টেন্স এবং অ্যাসপেক্টের ব্যাপারে। এ ব্যাপারেও আমি বলবো যে যে কোনো বাইলিঙ্গুয়াল গ্রামার বই দেখে নাও, যেটা বললাম পিকে দে সরকারে সুন্দর করে ইংরেজি এবং বাংলা বাক্য পাশাপাশি দিয়ে দেখানো আছে।
বা আরেকটি খুব ভালো বই আছে ডিপি ভট্টাচার্যের লেখা এ ট্রেজার ট্রোভ ফর ইংলিশ লার্নার, সেখানেও খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। তো এই রকম কোনো বই দেখে নিলে তোমাদের পক্ষে এই অনুবাদগুলো করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, আর দেখবে বাক্য গঠনটাও খুব সহজেই তোমরা করতে পারছো। তাহলে নেক্সট, পরের নিয়ম, বাক্যের কনস্ট্রাকশন, বাক্যের যে গঠন, সেই গঠনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে তিনটে বাক্যের গঠনের কথা আমরা বলছি, সিম্পল সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে জটিল বাক্য। আর এদিকে আছে কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য। এবার বিষয়টা হলো, আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স আছে মানে বাংলাতে ওটাকে আমাকে জটিল বাক্যই রাখতে হবে, না। বা ইংরেজিতে সরল বাক্যগুলো সরল বাক্যেই অনুবাদ করতে হবে, ইংরেজি সিম্পল সেন্টেন্সকে বাংলাতে সরল বাক্যেই অনুবাদ করতে হবে, এমনটাও কিন্তু নয়। যদি আমার মনে হয় যে ইংরেজিতে যে তিনটে সরল বাক্য আছে, এই তিনটে বা দুটো সরল বাক্যকে একসাথে জুড়ে দিয়ে বাংলায় একটা যৌগিক বাক্য করলে জিনিসটা প্রপার ভাবানুবাদ হবে, তাই করব, কোনো অসুবিধা নেই। উল্টোটাও হতে পারে, অর্থাৎ ইংরেজিতে একটা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স আছে, তার মানে এটা নয় যে বাংলাতে ওটাকে যৌগিক বা জটিল বাক্যে রাখতে হবে। আমি যদি মনে করি একটা কম্পাউন্ড সেন্টেন্সকে ভেঙে দুটো ইংরেজি বাংলা বাক্য বা তিনটে বাংলা বাক্য করলে অনেক বেটার ভাবানুবাদ হচ্ছে, আমরা তাই করব, কোনো অসুবিধা নেই। সুতরাং তুমি প্রয়োজন অনুযায়ী জয়নিং স্প্লিটিং দুটোই করতে পারো, করতেই হবে এমনটা নয়, নির্ভর করছে তুমি বাক্যটাকে কিভাবে সাজাবে তার উপরে। সব থেকে বড় কথা হচ্ছে যখন কোনো বাংলা লিখবে বা অনুবাদ করবে যে কোনো ক্ষেত্রে, মাথায় রাখবে যে স্বাভাবিকতা যেন বজায় থাকে। তুমি যেটা লিখছো সেটা যেন স্বাভাবিক হয়, কোথাও যেন অস্বাভাবিক না হয়ে যায়। সেই কারণে ইংরেজি বাক্য থেকে জয়নিং স্প্লিটিং আমাদের করার দরকার হতেই পারে, কোনো সমস্যা নেই সেখানে। যেমন আমি একটা ইংরেজি বাক্য যদি এভাবে একটু বলার চেষ্টা করি, ধরো যদি বলি ইংরেজিতে যে দা কিং ওয়াজ ইল, ফুল স্টপ। আচ্ছা, দা পিপল হার্ড দ্য নিউজ, ফুল স্টপ। দে ওয়েন্ট টু দা প্যালেস, ফুল স্টপ। They wanted to meet the king। এই যে চারটে বাক্য, এই চারটে বাক্য যদি আলাদা করে দেখি, রাজা অসুস্থ ছিলেন, প্রজারা খবরটা শুনেছিল, তারা প্রাসাদে গেছিল, তারা রাজার সঙ্গে দেখা করতে চেয়েছিল। তাহলে আমি কি এই চারটে আলাদা করে অনুবাদ করব? দরকার নেই, আমরা একসাথে খুব সুন্দর একটা বাংলা বাক্য তৈরি করতে পারি। আমরা যদি এরকম ভাবে বলি যে রাজার অসুস্থতার খবর পেয়ে প্রজারা তার সঙ্গে
দেখা করার জন্য প্রাসাদে গিয়েছিল। দেখো এখানে কিন্তু ইংরেজি চারটে বাক্যের যা ইনফরমেশন ছিল সব এখানে আমরা নিয়ে চলে এসেছি। অর্থাৎ আমরা মূল তথ্য কিছু বাদ দিইনি, কিন্তু একটা বাক্যে এনেছি। কখনো এরকম ভেবো না যে ইংরেজিতে যে কটা বাক্য আছে সেই অনুযায়ী তোমার পূর্ণমান ধার্য করা আছে। মিসলেনিয়াসে যদি তোমার দুটো অনুবাদ করতে দেয় তাহলে সেখানে 20 20 40 থাকে, একটা দিলে 40 থাকে। সেই নাম্বারকে তুমি প্রত্যেকটা বাক্য দিয়ে কিন্তু ভাগ করতে যেও না যে প্রত্যেকটা বাক্যের জন্য বরাদ্দ করা আছে নাম্বার। না, টোটালটার উপর নাম্বার ধার্য করা আছে। সুতরাং তোমাকে ডেবিট ক্রেডিট হিসেব মেলানোর মতো করে ইংরেজিতে 12টা বাক্য আছে, বাংলায় 12টা বাক্য করতে হবে না, এমন কোনো মানে নেই। তুমি প্রয়োজন অনুসারে জয়েনিং করবে, প্রয়োজন অনুসারে স্প্লিটিং করবে। এমন হতে পারে যে একটা বাক্য কেউ হয়তো ভাঙলো না, যেটা ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্সে আছে সেটা খুব সুন্দর করে বাংলাতে একটা জটিল বাক্যে লিখলো। আরেকজন কি করলো, আরেকজন সেটাকে ভেঙে লিখলো। দুজনেই অনুবাদ ভালো হয়েছে, দুজনেই নম্বর পাবে, কোনো অসুবিধা নেই, ভালো নম্বর পাবে। আসল ব্যাপারটা যেটা প্রথমেই বললাম, যে জিনিসটা স্বাভাবিক হতে হবে। কেমন, এই স্বাভাবিকতার জায়গাটাকে তুমি যদি বজায় রাখতে পারো তাহলে যা লেখো সেটাই ঠিক হবে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। আচ্ছা, এখানে তো যেমন আমরা একসাথে জুড়ে দিয়ে দেখালাম, উল্টোটাও হতে পারে, কোথাও প্রয়োজন হলে তোমাকে ভাঙতেও হতে পারে একটা ইংরেজি বাক্যকে। চলো তাহলে নেক্সট এবার আমরা চলে আসি বঙ্গানুবাদের এক্সাম্পলে, উদাহরণে। তার আগে কয়েকটা কথা একটু বলে দিই। তোমরা একটু ফ্রেজাল ভার্ব গুলো দেখে রাখবে। যে কোনো ইংরেজি গ্রামার বইয়ে তোমরা তো ইংরেজি প্রিপারেশনের জন্য ফ্রেজাল ভার্ব পড়ছোই, সেখান থেকেই কাজ হয়ে যাবে। এগুলো একটু মাথায় রাখবে। কিছু ইডিয়মস প্রভার্ব এগুলো একটু দেখবে। যে বার্কিং ডগস সেলডম বাইট, যদি এরকম কোনো কিছু থাকে, বার্কিং ডগ সেলডম বাইট মানে যদি তুমি লিখে আসো যে যে কুকুর ডাকে সে খুব একটা কামড়ায় না, তাহলে কিন্তু নম্বর পাবে না। তাহলে সেখানে আমাকে লিখতে হবে যে যত গর্জায় তত বর্ষায় না। এইরকম যে বিষয়গুলো আছে, এ ব্যাড ওয়ার্কার অলওয়েজ কোয়ার্লস উইথ হিজ টুলস। এবার যদি এটা অনুবাদ করি, একজন খারাপ শ্রমিক সবসময় তার যন্ত্রের সাথে ঝগড়া করেন, আমি তো নম্বর পাবো না, আমাকে লিখতে হবে নাচতে না জানলে উঠোন বাঁকা। আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড, আমি কোনো পাথর ওল্টাতে বাকি রাখিনি, তা তো হবে না। তাহলে আমাদের বলতে হবে আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। সুতরাং এইগুলো ওই বাইলিঙ্গুয়াল গ্রামার বইয়েই পেয়ে যাবে, সেগুলো একটু দেখে নেবে। তাহলে চলো এইবার একটা এক্সাম্পলে চলে যাই, উদাহরণে চলে যাই। আগে আমরা ইংরেজিটা দেখি, ইংরেজি কি বলছে। স্যার ফ্রান্সিস was a tall fair man of about 50 years of age who was brigadier in the army. He had gone to India in his youth and had lived there ever since, except for short lives in England at intervals. Being so much at home in India, Sir Francis knew a great deal about customs and history of people there, and he could have readily explained the temple incident if Mr. Fogg had been interested. এই গেল ইংরেজি প্যাসেজটা। দেখো, স্যার ফ্রান্সিস, এটা একটা তো নাম, নামবাচক বিশেষ্য, প্রপার নাম। তার কোনো অনুবাদ হয় না, স্যার ফ্রান্সিস স্যার ফ্রান্সিস থাকবে। স্যার মানে আমরা কি বলি, মহাশয়, তাহলে কি বলবো, ফ্রান্সিস মহাশয় না, স্যার ফ্রান্সিস। মিস্টার উইলিয়াম মিস্টার উইলিয়াম, যা থাকবে তাই, ওটাকে অনুবাদ করবে না। আমরা এখানে মূল ইংরেজি বাক্যে কটা সেন্টেন্স পেয়েছি আগে দেখি তো। এই হচ্ছে একটা সেন্টেন্স, এই হচ্ছে দুটো সেন্টেন্স, এই হচ্ছে 3 নম্বর সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্সটা অনেকটা বড় আছে। তাহলে 3টে বাক্য রয়েছে ইংরেজিতে। বাংলায় কটা সেন্টেন্স পেলাম একটু দেখি তো। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে পড়েছে একটা সেন্টেন্স, এই হচ্ছে দুটো, আচ্ছা তিনটে, চারটে, পাঁচটা। ইংরেজিতে যেখানে 3টে বাক্য, সেখানে বাংলাতে আমরা পাচ্ছি ওই একই লেখার জন্য 5টা বাক্য। তাহলে এক্ষেত্রে হিসেবটা তো মিলছে না। নাই মিলতে পারে, আমরা একটু আগে বললাম না, প্রয়োজনে ভাঙবো প্রয়োজনে জুড়বো, কিচ্ছু যায় আসে না। স্যার ফ্রান্সিস ওয়াজ এ টল ফেয়ার ম্যান অফ অ্যাবাউট 50 ইয়ার্স অফ এজ। আমরা কি করলাম, এই যে অফ অ্যাবাউট 50 ইয়ার্স অফ এজ, দেখো এটাকে আগে নিয়ে এলাম। আগে নিয়ে এসে আমরা কি বললাম, আমরা বললাম স্যার ফ্রান্সিসের বয়স প্রায় 50 বছর, লম্বা ফর্সা চেহারা।
ইংরেজি লেখাটা পড়েই বুঝতে পারছো এটা একটা গল্প বলা হচ্ছে, একটা স্টোরি টেলিং এসেন্স রয়েছে এর মধ্যে। তাহলে এই ইংরেজি গল্পটা তুমি যদি বাংলায় কাউকে বলো, তাহলে যেভাবে বলবে সেটাই এখানে তুমি ব্যবহার করছো, সেই মোডটা। এবার ইংরেজিতে এখানে এসে কমা দিয়ে বলছে হু ওয়াজ ব্রিগেডিয়ার ইন দ্য আর্মি। আমরা বাংলায় এটাকে কমপ্লিটলি একটা আলাদা বাক্য করে দিলাম, তিনি সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার ছিলেন। আচ্ছা, ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার দেখো এই শব্দটি আমরা অনুবাদ করিনি, এটা একটা পোস্টের নাম, পদের নাম, এটার কোনো অনুবাদ হয় না। তাহলে ব্রিগেডিয়ার, সেটা ব্রিগেডিয়ারই থাকবে, সেনাধ্যক্ষ সেনাপতি এগুলো বলার কোনো প্রয়োজন নেই। পরের লাইনটা আমরা কি বলছি, এই যে হি হ্যাড গান টু ইন্ডিয়া ইন হিজ ইউথ অ্যান্ড হ্যাড লিভড দেয়ার এভার সিন্স এক্সেপ্ট ফর শর্ট লিভস ইন ইংল্যান্ড। যৌবনে তিনি ভারতে গিয়েছিলেন আর ইংল্যান্ডে মাঝে মাঝে ছুটি কাটানো ছাড়া তখন থেকে সেখানেই থাকতেন। তৃতীয় বাক্য যেটা আছে, এইটাকে আমরা ভাঙলাম কিভাবে, দুটো ভাগে। বিং সো মাচ অ্যাট হোম ইন ইন্ডিয়া, স্যার ফ্রান্সিস নিউ আ গ্রেট ডিল অ্যাবাউট কাস্টমস অ্যান্ড হিস্ট্রি অফ পিপল দেয়ার, এই পর্যন্ত একটা অংশ করলাম আমরা। কি বললাম, ভারতে দীর্ঘদিন বসবাসের ফলে সেখানকার মানুষের রীতিনীতি ও ইতিহাস সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। অ্যান্ড দিয়ে যে অংশটা আছে সেটাকে আলাদা করে আমরা কি বলছি, হি কুড হ্যাভ readily explained the temple incident if Mr. Fogg had been interested। এই যে ইফ মিস্টার ফগ হ্যাড বিন ইন্টারেস্টেড, এটা তো শেষে আছে। তাহলে আমরা যদি এরকম বলতাম, তিনি চটপট মন্দিরের ঘটনাটি ব্যাখ্যা করে দিতে পারতেন যদি মিস্টার ফগ উৎসাহী হতেন। তাহলে কি ভুল হতো? ভুল হতো না, কিন্তু আরেকটু সুন্দর বা স্বাভাবিক হলো এই অংশটাকে আমরা আগে নিয়ে চলে এলাম। দেখো, মিস্টার ফগ উৎসাহ দেখালে তিনি চটপট মন্দিরের ঘটনাটি ব্যাখ্যা করে দিতে পারতেন। তার মানে একটা সিম্পল, একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যে ঘটনাগুলো বলা হচ্ছে, আমরা সেগুলোর সিকোয়েন্সকে চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুসারে। কিন্তু তার মানে এটা নয় যে ইংরেজি বাক্যের ইংরেজি প্যাসেজের লাস্ট বাক্যটাকে আগে অনুবাদ করব, মধ্যের বাক্যটাকে তারপরে করব, প্রথম বাক্যটাকে শেষে করব, তা হবে না। একটা বাক্যের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, বিভিন্ন ফ্রেজগুলো রয়েছে, ক্লজগুলো রয়েছে, সেগুলো আমরা বাংলাতে আগে পরে করতে পারি, কারণ ইংরেজির প্রেজেন্টেশন বাংলার প্রেজেন্টেশন এক নয়। কিন্তু বাক্যের সিকোয়েন্সকে চেঞ্জ করব না, মূল বাক্যের। এখানেও লক্ষ্য করে দেখো, মিস্টার ফগ, আমরা কিন্তু বাংলাতে এটাকে মিস্টার ফগই লিখেছি, আমরা এটাকে অনুবাদ করিনি। আরেকটা জিনিস দেখো এখানে, এই যে অফ অ্যাবাউট 50 ইয়ার্স অফ এজ, 50 স্পেলিং এ আছে, আমরা কি করেছি, আমরা 50 বানানে লিখেছি। এটাই যদি এখানে 50টা স্পেলিং এ না লিখে 50 থাকতো, আমরা বাংলায় 50 বানানে না লিখে 50 লিখতাম। তাহলে এই হচ্ছে মোটামুটি অনুবাদের নিয়ম কানুন ইত্যাদি। এবার যত তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তত দেখবে এই নিয়মগুলোকে মেনে করতে গিয়ে বুঝতে পারবে যে অনুবাদটা আগে তুমি যা করতে তার থেকে কিন্তু অনেক বেটার করছো, কারণ এতগুলো প্যারামিটারকে তুমি মাথায় রেখে করছো। আগে হয়তো যেটা মাথায় রাখতে যে আমি শব্দের অর্থ জানি কিনা, এখানে কিন্তু শুধু শব্দের অর্থ জানাটাই বড় কথা না, তার সাথে আরো অনেকগুলো বিষয়কে তোমাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে আশা করি বঙ্গানুবাদ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। পরবর্তীকালে আমরা চেষ্টা করব, আমরা অবশ্যই চেষ্টা করব, কেন নিশ্চয়ই কিছু উদাহরণ এই বিষয়গুলোর জন্য নিয়ে আসব, এবং সেগুলো নিয়ে আমরা তখন কথা বলবো। তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।